ভারতের লোকসভায় পার্লামেন্টারি কমিটির বৈঠকে এনডিএ জোটকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা, নীতিশ নাইডুর আরো 10 এমপির যোগদানের ঘোষণা। শরিকদের চাপে কোণঠাসা ক্ষমতাসীন বিজেপি, এক চুল ছাড় দিতে নারাজ ছোট দলগুলো। মোদির হাতে বিকল্প না থাকায় নানা শর্ত নাইডু নীতিশের। গাজায় জাতিসংঘের স্কুলে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে ক্ষোভ, জবাবদিহিতার দাবি যুক্তরাষ্ট্রের। মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ। এতক্ষণ শুনলাম, দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি মহিউদ্দিন মথু। যে কোনো মূল্যে বিজেপি নেতৃত্বাধীন জোটকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেডিইউ নেতা নীতিশ কুমার এবং টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। শুক্রবার লোকসভার পার্লামেন্টারি কমিটির বৈঠকে এই ঘোষণা দেন তারা। এ সময় পার্লামেন্টারি কমিটির প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেছে এনডিএ জোট। এর পাশাপাশি জোটকে সমর্থনের ঘোষণা দিয়েছেন আরও বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। শুক্রবার লোকসভার পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রবেশ করতেই নানা স্লোগানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান এনডিএ নেতারা। পার্লামেন্টারি কমিটির প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর নাম প্রস্তাব করেন জোট নেতারা। বৈঠকে ভাষণ দেন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের আলোচিত মুখ নীতিশ কুমার। এনডিএ জোটের ক্ষমতাসের পেছনে অন্যতম ভূমিকা পালনকারী এই নেতা জানান, তিনি এবং তার দলের পুরোপুরি সমর্থন রয়েছে নরেন্দ্র মোদীর প্রতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। বিরোধীরা ক্ষমতায় থাকতে দেশের কোনো উন্নতিই করেনি, তাই এবারে নির্বাচনে তারা যাও বা কিছুটা জয় পেয়েছেন, আগামী নির্বাচনে তার কিছুই পাবে না। অন্যদিকে আর এক কিংস মেকার চন্দ্রবাবু নাইডু তার দলের জয়ের কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের। আমি অনেক নেতা দেখেছি, কিন্তু নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি নতুন মেয়াদে মোদী ভারতের অর্থনীতিকে বিশ্বের সেরা অর্থনীতিতে পরিণত করবেন। পার্লামেন্টারি কমিটির বৈঠকে মোদী বলেন, জয়ী জোটের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনে ব্যর্থ হয়ে এসব প্রচারণা চালাচ্ছে বিরোধীরা। গেল 3 দফা নির্বাচনের ফল দেখুন, তাহলে বুঝবেন জনতা আমাদের কতটা সমর্থন দিয়েছে। অথচ কংগ্রেস এতবার চেষ্টার পরও 100 ঘরও পার করতে পারেনি। এদিকে বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছে আরও কিছু ছোট দল এবং স্বতন্ত্র এমপি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, এর ফলে এনডিএর আসন দাঁড়াবে 303-এ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। শরিকদের চাপে কোণঠাসা ক্ষমতাসীন বিজেপি। মসদে বসতে নরেন্দ্র মোদীর হাতে বিকল্প না থাকায় নানা শর্ত জুড়ে দিচ্ছেন চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের মতো কিংমেকাররা। গুরুত্বপূর্ণ দফতরের পাশাপাশি বিহারের বিশেষ মর্যাদা রয়েছে লম্বা তালিকায়। এক চুল ছাড় দিচ্ছে না ছোট দলগুলো। বিশ্লেষকরা বলছেন, শরিকদের দাবি পূরণই হবে মোদীর জন্য চ্যালেঞ্জ। টানা তৃতীয় দফায় ভারতের ক্ষমতায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বেশ চাপেই রয়েছে গেরুয়া শিবির। এনডিএ জোটের 293 আসনের মধ্যে বিজেপির 240টি, কিন্তু সরকার গঠনের ম্যাজিক ফিগার 272। এ অবস্থায় ক্ষমতায় থাকতে বিজেপিকে মন রাখতে হবে জোট শরিকদের। বিজেপির দুর্বলতার ফায়দা লুটছে শরিকরাও। মন্ত্রিসভা গঠন তো দূরের ব্যাপার, হয়নি শপথও। এর মাঝেই দফতর বন্টন নিয়ে শুরু হয়েছে দর কষাকষি। সাথে বিস্তর শর্ত জুড়ে দিচ্ছেন শরিক নেতারা। এনডিএ জোটে বিজেপির পর সর্বোচ্চ আসন তেলুগু দেশম পার্টি ও জেডিইউর। দলগুলোর নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারই এখন কিংমেকারের ভূমিকায়, তাই দাবির কমতি নেই তাদের। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নতুন সরকারের মন্ত্রিসভায় অন্তত 5টি পদ চান নাইডু। অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পাশাপাশি তার চাওয়ার তালিকায় রয়েছে সড়ক, শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ দফতরও। রেলসহ অন্তত 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব চান নীতিশ কুমার। বিহার রাজ্যের বিশেষ মর্যাদা, দেশজুড়ে জাতগণনা আর সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনার দাবিও এই নেতার। মোদীকে ছাড় দিচ্ছে না ছোট দলগুলো। মাত্র 2টি আসন পেলেও জেডিএস চায় মন্ত্রণালয়ের ভাগ। বিজেপিকে সামলাতে হচ্ছে 7 আসন পাওয়া শিবসেনার একনাথ শিন্ডে, 5 আসন পাওয়া লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ানের মতো নেতাদের।
এদিকে এনডিএ শরিকদের জন্য দরজা খোলা রেখেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়াও। কাজেই শরিকদের খুশি রেখেই নতুন সরকার গঠন করতে হবে বিজেপিকে, যা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা, কারণ তাতে প্রকাশ্যে আসবে দলটির অন্তর্কোন্দল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিজেপির এমপি কঙ্গনা রানাউতকে চর কষানো কনস্টেবলকে করা হয়েছে চাকরি থেকে বরখাস্ত। শুধু তাই নয়, গ্রেফতার করা হয়েছেন পাঞ্জাবের মেয়ে কুলবিন্দর কৌর। অভিযুক্ত সিআইএসএফ সদস্যের দাবি, কৃষক আন্দোলনে যোগ দেয়া নারীদের অপমান করায় এই চপেটাঘাত। অন্যদিকে তারকা থেকে এমপি বনে যাওয়া কঙ্গনা টেনে আনছেন পাঞ্জাবের সন্ত্রাসবাদ, ধর্মভিত্তিক রাজনীতি আর খালিস্তানপন্থী ইস্যু। চণ্ডীগড় বিমানবন্দরের চেকিং পার হচ্ছিলেন বিজেপির এমপি এবং বলিউড তারকা কঙ্গনা রানাউত। এ সময় হঠাৎই গালে পড়ে সজোরে চর মেরেছেন সিআইএসএফ এর কনস্টেবল কুলবিন্দর কৌর। 4 বছর আগে কৃষক আন্দোলনে অংশ নেওয়া পাঞ্জাবের নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সে সময় তার দাবি ছিল অর্থের বিনিময়ে আন্দোলনে নেমেছে নারীরা। হাতের কাছে পেয়ে ওই মন্তব্যের ক্ষোভ ঝাড়তে দেরি করেননি পাঞ্জাবের কন্যা কুলবিন্দর। কঙ্গনা বলেছিলেন 100 রুপির বিনিময়ে নাকি নারীরা আন্দোলনে নেমেছিলেন। ওই প্রতিবাদে আমার মাও ছিলেন, সেই রাগই রয়ে গেছে। পাঞ্জাবের কৃষক পরিবারের সন্তান কুলবিন্দরের স্বামীও সিআইএসএফ এর সদস্য। সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে তাকে। মামলা দায়েরের পর গ্রেফতারও করা হয়েছে তাকে। নেতিবাচক মন্তব্য করে সমালোচিত হওয়া কঙ্গনার জন্য নতুন কিছু নয়। কখনো ধর্ম, কখনো বিরোধী দল, আবার কখনো সরকার বিরোধী বিক্ষোভ নিয়ে আক্রমণাত্মক কথা বলে বারবার শিরোনাম হয়েছেন এই বলিউড তারকা। আর এখন তো তিনি বিজেপির এমপি। ভারতে 2020 সালের কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কঙ্গনার গাড়ি ঘেরাও করেন ক্ষুব্ধ কৃষকরা। মুসলিম বিদ্বেষী মন্তব্য করে সমালোচিত বিজেপি নেত্রী নুপুর শর্মার পক্ষে অবস্থান নেন কঙ্গনা। घेर लिया है और अगर यहाँ पे पुलिस ना हो तो यहाँ पे लिंचिंग हो ओपनली। शेम ऑन दिस पीपल। এত কিছুর পরেও আগ্রাসী আচরণ আর বক্তব্য থেকে পিছু হটেনি বিজেপির এই নেত্রী। উল্টো সামাজিক মাধ্যমে জানান, পাঞ্জাবের সন্ত্রাসবাদ বেড়েই চলেছে। आई एम सेफ बट माई कंसर्न इज कि जो आतंकवाद और उग्रवाद पंजाब में बढ़ रहा है, हाउ डू वी हैंडल दैट? थैंक यू। 18তম লোকসভা নির্বাচনে মান্ডি থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বিজেপির হয়ে লড়াইয়ে নামা এই তারকা। মুশফিকা হাসান, যমুনা নিউজ। সাধারণ কোনো স্থাপনা নয়, এবার ইসরায়েলি হামলার শিকার জাতিসংঘের স্কুল। প্রাণ গেছে নারী শিশু সহ 40 জনের, যাকে ন্যাক্কারজনক আচরণ আখ্যা দিল জাতিসংঘ। ক্ষোভে ফুঁসছে আন্তর্জাতিক মহল। বরাবরের মতোই ইসরায়েলের সাফাই, হামাসের ঘাটে ছিল তাদের টার্গেট। ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার রাতে নুসাইরাত ক্যাম্পে ছড়ায় আতঙ্ক। এবার টার্গেট জাতিসংঘ পরিচালিত একটি স্কুলের ভবন। হামলার সময় তাতে আশ্রিত ছিলেন 6000-এর বেশি ফিলিস্তিনি। প্রাণ যায় 14 শিশুসহ কমপক্ষে 40 জনের। তাতেই আন্তর্জাতিক মহলে উঠে নিন্দার ঝড়। শরণার্থী শিবির এবং নিজস্ব স্থাপনা লক্ষ্য করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। দাবি, আরও একটি ন্যাক্কারজনক উদাহরণ প্রতিষ্ঠা করল নেতানিয়াহু প্রশাসন। স্কুলটি মানুষদের আশ্রয় আর জরুরি সেবা দেওয়ার জন্য ব্যবহার করা হতো। এখানে হামলা। গাজায় সংঘাতের জন্য বেসামরিক লোকেরা যে মূল্য পরিশোধ করছে তার আরো একটি মর্মান্তিক উদাহরণ। যা দেখলাম তাতে মনে হচ্ছে আর কোনো নিরাপদ স্থান নেই। চুপ নেই ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু প্রশাসনের কাছে চেয়েছে হামলা বিষয়ক স্পষ্ট জবাবদিহিতা। এই হামলার ব্যাপারে ইসরায়েল সরকারের সাথে যোগাযোগ করেছি। তারা প্রকাশ্যে যা বলেছে আমাদেরও তাই বলছে। ওয়াশিংটন আশা করে যে তেল আবিব সম্পূর্ণ স্বচ্ছতার সাথে হামলার তথ্য প্রকাশ করবে। হামলার কথা স্বীকার করলেও বরাবরের মতো ইসরায়েলের দাবি, হামাসের ঘাঁটি ছিল নুসাইরাত শিবিরে। সেটি ধ্বংসেই চালানো হয়েছে অভিযান। গোপন তথ্যের ভিত্তিতে স্কুলটিতে হামলা চালাই। সেখানে কোনো নারী কিংবা শিশু ছিল না। অনেক শর্ত থাকা সত্ত্বেও শুধু 3টি শ্রেণীকক্ষেই পরিকল্পিত হামলা চালানো হয়। হামলার সময় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ওই স্কুলটিতে অবস্থান করছিল বহু নারী শিশুসহ বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ যাবৎ প্রাণ হারিয়েছেন সংস্থাটির 135 কর্মী। অনিক রহমান, যমুনা নিউজ।
গাজা উপত্যকায় জাতিসংঘের স্কুলে হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। একাধিক সামরিক বিশেষজ্ঞ অস্ত্রগুলোর অংশবিশেষ পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। জানায় স্কুলের ধ্বংসস্তূপ থেকে মিসাইলের টুকরো উদ্ধার করা হয়। সেগুলোর ইনিওয়েল নামের একটি মার্কিন কোম্পানির নাম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি সামরিক সরঞ্জাম সরবরাহ করে। নুসাইরাত ক্যাম্পে ইউএনআরডব্লিউ এর ওই স্কুলে আশ্রয় নিয়েছিল বহু ফিলিস্তিনি। বুধবারের হামলায় প্রাণ হারায় নারী, শিশু সহ কমপক্ষে 40 জন, আহত 75 ফিলিস্তিনি। ইরানের প্রেসিডেন্ট প্রার্থীদের উপর নজরদারি চালাচ্ছে দেশটির গোয়েন্দারা। পাশাপাশি নজরদারির আওতায় আনা হচ্ছে প্রার্থীদের সমর্থকরাও। এই তথ্য জানিয়েছে ইরানের গোয়েন্দা দফতর। কেউ উগ্রবাদ প্রচার করলে বিচারের মুখোমুখি হতে হবে, দেয়া হয় এই হুঁশিয়ারিও। দেশের প্রেস সুপারভাইজার বোর্ড নির্বাচন সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে, যেখানে বলা হয় নির্বাচন বয়কট, অপপ্রচার, অনুমতিহীন প্রতিবাদ, সমাবেশ ও ধর্মঘট বিবেচিত হবে অপরাধ হিসেবে, যার শাস্তিস্বরূপ অপরাধীকে মারা হবে 74 দোররা। আগামী 28 জুন অনুষ্ঠিত হবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। নিবন্ধন করেছেন 80 জন। সৌদি আরবে আগামী 16 জুন উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। বৃহস্পতিবার দেশটির আকাশে দেখা যায় জিলহজ মাসের চাঁদ। এই তথ্য জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। জানানো হয় চাঁদ দেখা যাওয়ার শুক্রবার থেকে শুরু জিলহজ মাস। এই মাসের 10 তারিখ অর্থাৎ 16 জুন উদযাপিত হবে ঈদ উল আজহা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও একই দিন ঈদ উল আজহা উদযাপিত হবে। বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে ঈদ উল আজহা কবে তা জানা যাবে আজ। আবারও জর্ডান সীমান্তে জব্দ হলো সিরিয়ার মাদক ক্যাপটাগন। দশকের পর দশক ধরে ভয়ঙ্কর এই মাদকের বিরুদ্ধে অঘোষিত এক যুদ্ধ লড়ে যাচ্ছে দেশটি। বিশ্লেষকদের ধারণা, রাষ্ট্রীয় মদদেই সিরিয়ায় চলে এই মাদকের উৎপাদন ও পাচার। সন্দেহের তালিকায় আছে ইরানও, বাদ যায়নি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নামও। ক্যাপটাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতরের নামের সাথে মিল থাকলেও এটি মূলত সিরিয়ার কুখ্যাত এক মাদক। ভয়াবহ এই মাদকের পাচার রোধে কয়েক দশক ধরে লড়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যেরই আরেক দেশ জর্ডান। গেল 2 দশকে কোটি কোটি ক্যাপটাগন জব্দ করেছে জর্ডান কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেও জর্ডান সৌদি সীমান্ত থেকে কয়েক লাখ ক্যাপটাগন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন অঞ্চলের যোদ্ধাদের টার্গেট করেই শুরু হয়েছিল এই মাদকের উৎপাদন। এটি গ্রহণে দীর্ঘ সময় অনুভূত হয় না ক্ষুধা কিংবা ঘুম। প্রচণ্ড শক্তিশালী ও সাহসী মনে হয় নিজেকে, আর তাই যোদ্ধারা গ্রহণ করত বিশেষ এই ট্যাবলেট। সিরিয়ায় দশকব্যাপী চলা গৃহযুদ্ধ থেমে গেলেও থামেনি মাদকের ব্যবসা। যুদ্ধের মধ্যেই দেশটি পরিণত হয়ে গেছিল এক নার্কো স্টেটে, যেখানে রাষ্ট্রীয় মদদেই চলে ক্যাপটাগন নামের ভয়ঙ্কর এই মাদক উৎপাদন ও পাচারের এক রমরমা ব্যবসা। এমনটাই মনে করেন অনেকে। একে তো যুদ্ধবিধ্বস্ত দেশ, তার উপর আবার আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা। এমন অবস্থায় যে কোনো বৈধ রপ্তানি খাতের তুলনায় কম খরচে আর কম সময়ে ভয়ঙ্কর এই মাদকের ব্যবসা পরিণত হয়েছে শত কোটি ডলারের শিল্পে। এ বাণিজ্যে সরাসরি যুক্ত আছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এমনটা অভিযোগ অনেক বিশ্লেষকের। সিরিয়ার যেসব এলাকায় ক্যাপটাগন উৎপাদন সবচেয়ে বেশি, সেই অঞ্চলগুলো বাশার আসাদ প্রশাসন এবং তাদের ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয়রাই নিয়ন্ত্রণ করে। এটা একটা পারিপার্শ্বিক যোগাযোগ হলেও এ থেকে অনেক কিছুর আভাস পাওয়া যায়। আঙুল ওঠে ইরানের দিকেও। হিজবুল্লাহ বাদ যায়নি বিশ্লেষক ও তদন্তকারীদের সন্দেহের তালিকা থেকে। তাদের ভাষ্য, অত্যন্ত সস্তায় মাদকটি উৎপাদিত হয় সিরিয়ায়, আর তা বিক্রি হয় শত কোটি টাকায়, যা চলে যায় সিরিয়ার কালোবাজারে। আর তা দিয়েই নতুন অস্ত্র কিনছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। যুগের পর যুগ টিকিয়ে রাখছে যুদ্ধ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে ভয়ানক হারে বাড়ছে এই মাদকের দৌরাত্ম্য। বিভিন্ন জরিপের তথ্যানুসারে প্রতি বছর শুধু সৌদি আরবেই এই মাদকে আসক্ত হয়ে চিকিৎসা নেন 1.5 মানুষ। বিবিসির এক রিপোর্ট অনুযায়ী 2021 সালে সিরিয়ায় উৎপাদিত হয়েছে 350 কোটি টাকার ক্যাপটাগন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে কে হবেন তার ভাইস প্রেসিডেন্ট সেই তথ্য জানা যাবে আগামী মাসে। বৃহস্পতিবার ট্রাম্প নিজেই জানান এই তথ্য। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন জুলাইয়ে অনুষ্ঠেয় রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে দিবেন ঘোষণা। জনপ্রিয় মার্কিন উপস্থাপক ডক্টর ফিলকে দেন এই বিষয়ক সাক্ষাৎকার। এ সময় নিজেকে ইসরায়েলের জন্য সবচেয়ে সেরা মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন। বলেন প্রেসিডেন্ট থাকাকালে তিনি দেশটির জন্য যা করেছেন তা আর কেউ করেনি। আমার আশপাশে চমৎকার কিছু মানুষ রয়েছে। রিপাবলিকানদের সম্মেলনে জানাবো কে হবেন আমার ভাইস প্রেসিডেন্ট। আশা করি তখন আপনার সাথে আমার আবার একটি সাক্ষাৎকার হবে। ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে ফ্রান্স। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। জানান মিরেজ 2000 যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা রয়েছে। ম্যাক্রন বলেন ইউক্রেনের প্রেসিডেন্টের ফ্রান্স সফর উপলক্ষে শুক্রবারই দেয়া হবে এই ঘোষণা। পাশাপাশি ইউক্রেনীয় পাইলটদের দেয়া হবে প্রশিক্ষণ। তাছাড়া প্যারিসের পক্ষ থেকে 4500 ইউক্রেনীয় সেনাকে যুদ্ধ প্রশিক্ষণ প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোন শর্তে কতটি যুদ্ধবিমান দেওয়া হবে তা স্পষ্ট করেননি ম্যাক্রন। নতুন সহযোগিতার অংশ হিসেবে আমরা ইউক্রেনকে ফরাসি যুদ্ধবিমান মিরেজ 2000 দেয়ার ঘোষণা দিতে যাচ্ছি। এই যুদ্ধবিমান ইউক্রেনকে তার মাটি ও আকাশ সীমা রক্ষায় সহায়তা করবে। আর তাই আমরা তাদের পাইলটদের প্রশিক্ষণ এবং এই বিমানগুলো স্থানান্তর করার জন্য একটি কর্মসূচি চালু করতে যাচ্ছি। নারী মেয়রকে গুলি করে হত্যার ঘটনায় তোলপাড় চলছে মেক্সিকোতে। তদন্ত চালু থাকলেও এই ঘটনায় এখন পর্যন্ত আটক হয়নি কেউ। ধারণা করা হচ্ছে সংগঠিত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ছিল হামলাকারী। দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ক্লদিয়া শেনবাউমের বিজয়ের পরপরই এই ঘটনা হয়। সোমবার বন্দুকধারীদের গুলিতে প্রকাশ্যে নিহত হন মেয়র ইয়েলদো সানচেজ ও তার দেহরক্ষী। একের পর এক 19 বার গুলি করা হয় তাকে। 2021 সালে পশ্চিম মেক্সিকোর একটি শহর থেকে মেয়র নির্বাচিত হন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই পেতে হয় নানা রকম হুমকি। অপহরণের শিকারও হতে হয়েছে সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। লাতিন আমেরিকার দেশটিতে সদ্য শেষ হওয়া নির্বাচনে হত্যার শিকার হয়েছেন 39 প্রার্থী। বিতর্কিত ফরেন এজেন্ট আইনকে কেন্দ্র করে জর্জিয়ার উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই ঘোষণা দেয় বাইডেন প্রশাসন। উচ্চ পদস্থ কর্মকর্তাদের ছাড়াও নিষেধাজ্ঞা আরোপ করা হয় জর্জিয়ার ক্ষমতাসীন ড্রিম পার্টি, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, আইন প্রণেতা সহ বেসামরিক নাগরিকদের উপর। অগণতান্ত্রিক কার্যক্রমের অভিযোগে আরোপ করা হয় নিষেধাজ্ঞাটি। দেয়া হয় সংবিধান বিরোধী আখ্যা। এছাড়াও গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করার অভিযোগে তোলা হয় নতুন আইনের বিরুদ্ধে। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়নে প্রবেশাধিকারের ক্ষেত্রে বাধা হতে পারে এমন আইন শঙ্কা যুক্তরাষ্ট্রের। ভবিষ্যতে আরও আসতে পারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এমন আভাসও। পর্যটক আকৃষ্ট করতে বিভিন্ন দেশের যখন নানা তৎপরতা, তখন উল্টো পথে হাঁটছে ইতালির শহর ভেনিস। শহরটিতে ভ্রমণ নিরুৎসাহিত করতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। লক্ষ্য পর্যটকদের চাপ কমানো। অর্থনীতিতে পর্যটন শিল্পের বড় ভূমিকা থাকলেও কয়েক বছর ধরেই বিরূপ প্রভাব দেখছে ভেনিসবাসী। পরিবেশ রক্ষার লক্ষ্যে তাই শহরটিতে প্রবেশের জন্য ফি আরোপ করা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে ট্যুর গ্রুপের সদস্য সংখ্যাও। ছবির মতো সুন্দর শহর ভেনিস সারা বছরই জমজমাট থাকে ভ্রমণ পিপাসুদের আনাগোনায়। ছোট ছোট অনেক খাল, কিনারায় থাকা পুরনো ভবন শহরের সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। একবিংশ শতাব্দীতেও শহরের বাসিন্দাদের একমাত্র বাহন নৌকা। তবে প্রাকৃতিক সৌন্দর্যের শহরটি ক্রমশই তলিয়ে যাচ্ছে পানিতে। অতিরিক্ত পর্যটন শিল্প হুমকির মুখেও ফেলেছে ভেনিসকে। মাত্র 415 বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে বিপুল সংখ্যক পর্যটকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় স্থানীয় প্রশাসনকে। 2019 সালে 1,30,00,000-এরও বেশি পর্যটকদের সংখ্যা লিপিবদ্ধ করেছে কর্তৃপক্ষ। এ সংখ্যা ক্রমশই বাড়বে বলে আশঙ্কা তাদের। অতিরিক্ত পর্যটকদের চাপ আর শহরটির উপর এর ক্ষতিকর প্রভাব কমাতে চিন্তিত নাগরিক সহ স্থানীয় কর্তৃপক্ষ। চলতি মাস থেকে প্রাথমিক ট্রায়ালে একদলে 25 জনের বেশি পর্যটক নিষিদ্ধের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে লাউড স্পিকারের ব্যবহারও। নতুন নিয়মে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন ভেনিসের বাসিন্দারা।
আশা করছি ভেনিসকে বাঁচাতে এই পদক্ষেপ কার্যকরী হবে। নতুন নিয়ম বাস্তবায়নে বহু টুরিস্ট শহরে প্রবেশের সুযোগ পাবে না। ট্যুরিজমের কারণে শহরের বাসিন্দারা এর ক্ষতিপূরণ দিচ্ছে। স্বাস্থ্যের পাশাপাশি মারাত্মক ঝুঁকির মুখে পরিবেশ। বছরের শুরু থেকে ভেনিস শহরে প্রবেশের ফি নির্ধারণ করা হয়েছে 5 ইউরো। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও অতিরিক্ত পর্যটকদের চাপে বিপন্ন ভেনিসের জনজীবন। গত বছর বিশ্বের সংকটাপন্ন ঐতিহ্যবাহী স্থানের নামের তালিকায় ভেনিসের নাম যুক্ত হতে পারে বলে সতর্ক করেছিলেন ইউনেস্কোর বিশেষজ্ঞরা। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্ক এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।